রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় নিউ ইয়র্ক সময় শুক্রবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অনানুষ্ঠানিক বৈঠক। সেখানে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন তুলে ধরবেন সাবেক জাতিসংঘ মহাসচিব কোফি আনান। একই দিন মিয়ানমার সফরে যাবেন জাতিসংঘের শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা জেফ্রি ফেলটম্যান। 4 দিনের সফরে সংকট নিরসনে মিয়ানমার সরকারের সাথে আলোচনা করবেন তিনি। জাতিসংঘ বলছে রোহিঙ্গাদের ফেরা ঠেকাতে একের পর এক গ্রাম পোড়াচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এদিকে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুযোগ করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব প্রস্তুত করেছে যুক্তরাজ্য। তবে এই বিষয়ে মিয়ানমারের মিত্র চীনের সমর্থন আদায়ে বিশেষ অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন কূটনীতিকেরা। আসলে প্রথমত আমি এখন রয়েছি উখিয়া যে কন্ট্রোল রুমটি রয়েছে, অর্থাৎ যেখান থেকে ত্রাণসমূহ মূলত বন্টন করা হচ্ছে সেই কন্ট্রোল রুমের সামনে, এবং আমার পেছনে এই জায়গাটিতেই সেনাবাহিনী এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কিন্তু এই ত্রাণগুলো বন্টন করা হচ্ছে। এবং আমরা এর আগে যেমনটা দেখতাম যে বেশ কিছু বিশৃঙ্খলা ছিল, গত প্রায় 10-12 দিন ধরে কিন্তু সেটি অনেকটাই শৃঙ্খলার মধ্যে এসেছে। বিশেষ করে সেনাবাহিনী কাজ শুরু করার পর থেকে এই ব্যাপারটি অনেক বেশি শৃঙ্খলার মধ্যে এসেছে। এবং আসলে আরেকটি বিষয়, এখন আসলে ত্রাণের যে ব্যক্তিগত পর্যায়ে যে ত্রাণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসলো সেটি চাপও অনেকটা কমেছে। অর্থাৎ প্রথম দিকে যে পরিমাণ ত্রাণ এসেছিল এখন কিন্তু সেটি আস্তে আস্তে কমে এসেছে। এ কারণেও হয়তো শৃঙ্খলার কাজটি করা অনেক বেশি সহজ হচ্ছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। আর নতুন করে যেটি আশঙ্কার বিষয় সেটি হচ্ছে গত এক সপ্তাহ ধরে কিন্তু এক সপ্তাহের বেশি সময় ধরে আবার কিন্তু রোহিঙ্গা যে স্রোত বা ঢল যেটি বলি না কেন সেটি বেড়েছে। আমরা এর আগে দেখেছিলাম যে মাঝখানে একেবারে শূন্যের কোটায় নেমে এসেছিল, বিশেষ করে সীমান্তবর্তী যে এলাকাগুলো ছিল সেখানে কিন্তু অনেকটা শূন্যের কোটায় নেমে এসেছিল। আজকে কি কোনো রোহিঙ্গা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে এবং যারা আসছে তারা কি বলছেন যে মিয়ানমারে কি এখনো সেনা অভিযান অব্যাহত আছে? আমি আসলে সেটি বলতে চাচ্ছিলাম যে আজকেও আমরা যদি শাহপরীদ্বীপ এলাকার আমাদেরকে যে বিভিন্ন সূত্রগুলো যেমনটা বলছে যে গতকাল রাত পর্যন্ত প্রায় 24 ঘন্টায় 1300-র মতো রোহিঙ্গা শরণার্থী সেখান দিয়ে শাহপরীদ্বীপ দিয়ে প্রবেশ করেছে। এবং এখানে যারা আসছে তারা মূলত যেটি বলছেন যে ওপারে, অর্থাৎ বিশেষ করে মিয়ানমারে হামলার ধরনে কিছুটা পরিবর্তন আসলেও হামলা কিন্তু বন্ধ হয়নি। অর্থাৎ তাদের যে বিতরণ করার যে কৌশল সেটি কিন্তু কিছুটা কৌশলে পরিবর্তন এসেছে, কিন্তু সেটি অব্যাহত আছে। এবং এক্ষেত্রে যেহেতু ওইদিকে যদি বাড়িঘরে আগুন লাগায় তাহলে বাংলাদেশ থেকে এই সমস্ত ছবি দেখা যায়, ধোঁয়া দেখা যায়, সেজন্য এখন তারা বলছে যে সেখানে আসলে বাড়িঘরে আগুন না দিয়ে শারীরিকভাবে আঘাত করে বিভিন্নভাবে মেরে অথবা হত্যা করে অথবা বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাদের রোহিঙ্গাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং বিতাড়িত করা হচ্ছে। এবং সেই প্রেক্ষাপটে আসলে নতুন যে রোহিঙ্গা ঢল সেটি শুরু হয়েছে। আর বায়োমেট্রিক ব্যবস্থাপনার কথা ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটা দেখছি যে দুটি কেন্দ্র থেকে, অর্থাৎ দুটি আলাদা আলাদা জায়গায় দুটি কেন্দ্র থেকে প্রায় 50টি কম্পিউটার দিয়ে এই বায়োমেট্রিক কার্যক্রমটি করা হচ্ছে এবং ইতিমধ্যে অর্ধলক্ষাধিকের মতো বায়োমেট্রিক রেজিস্ট্রেশনের আয়তায় এসেছে। কিন্তু এখানে একটি বিষয়, বিভিন্ন সময় আসলে যে সমস্ত রোহিঙ্গা এখানে আছেন তাদেরকে নিবন্ধনের না আসার জন্য বিভিন্ন ধরনের কিছু গুজব এখানে প্রচলিত রয়েছে। বিশেষ করে পুরনো যারা রয়েছেন তারা বিভিন্নভাবে অনুৎসাহিত করছেন। এর বাইরে আরো যেটি বিষয়, এখানে যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে UNHCR সহ IOM সহ যেই আন্তর্জাতিক একটি ইন্টারসেক্টর কোঅর্ডিনেটর গ্রুপ রয়েছে, তাদের যে তথ্য এখনো পর্যন্ত প্রায় 99,000-এর মতো রোহিঙ্গা, দুঃখিত 70,000-এর মতো রোহিঙ্গা এখানে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন এবং বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং তাদেরকেও আসলে এই কুতুপালং বা বালুখালী এলাকায় নিয়ে আসাটা একটি বড় চ্যালেঞ্জ। এবং তাদেরকেও এই যে নিবন্ধনের আওতায় নিয়ে আসার একটি পরিকল্পনা রয়েছে, কিন্তু সেটিও একটি করাটা অনেকটা কষ্টসাধ্য বলেই আমাদেরকে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছে। তো এটি একটি ধীরগতি এবং আস্তেই করতে হচ্ছে, কারণ একটি নিবন্ধন কার্যক্রম শেষ করতে অন্তত 10 মিনিট সময় লাগছে। এখানে ভাষাগত কিছু জটিলতা রয়েছে, এখানে ইন্টারপ্রেটার ব্যবহার করতে হচ্ছে, তারপরে ছবি তোলা, আঙুলের ছাপ নেওয়া, এই সমস্ত কাজ সম্পাদন করার একটু সময় সাপেক্ষ ব্যাপার। সব মিলিয়ে আসলে এই নিবন্ধন কার্যক্রমে কিছুটা সময় লাগতে পারে বলে আমাদেরকে যারা এই কার্যক্রমটি চাচ্ছে, বিশেষ করে বিজিবি আমাদেরকে জানিয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ তৎপরতা চালাতে পারবে না 3 বেসরকারি সংস্থা মুসলিম এইড, ইসলামিক রিলিফ ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন। বুধবার সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই তথ্য জানানো হয়েছে।
তারা ত্রাণ নয় অন্য কোনো কাজ করছিল বলেও মনে করছে সংসদীয় কমিটি। এনজিও তিনটির বিষয়ে এখন বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে। এছাড়া সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে কূটনৈতিক চাপ অব্যাহত রাখার সুপারিশ করা হয়। পাশাপাশি রোহিঙ্গাদের বাংলাদেশে অস্থায়ী আশ্রয়ের বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার এবং বিশ্ব সম্প্রদায়ের সম্পৃক্ততা বাড়ানোর উপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির দেশের আবাসন খাত আবারও গতিশীল হতে শুরু করেছে। গত জুলাই থেকে আবাসন ঋণের সুদ হার কমিয়ে ৮ থেকে ৯.৫% করে ব্যাংকগুলো। এরপরই দেশের আবাসন খাতে মন্দা কাটতে শুরু করে। বর্তমানে এ খাত স্থিতিশীল অবস্থায় আছে বলে দাবি করছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রিহাব। আরও ৫-৭ বছর আগে একটা সময় এটা ছিল একটা ব্যাড কম্পিটিশন হয়ে গেছিল, কারণ যেভাবে ঊর্ধ্বমুখী হচ্ছিল মার্কেট, এখন আমাদেরটাও কিছুটা কারেকশন হয়েছে। কারেকশন হয়ে এখন যে পজিশনে আছে, এটা আমি মনে করি যে এটা কারেক্টেড একটা মার্কেট। এই মার্কেট এর থেকে আর নিচে নামলে কিন্তু আপনাকে কেউ যদি বলে যে আরও নেমে যাবে, তাহলে ফ্ল্যাট বুঝিয়ে দিতে পারবে না। সুদের হার কমায় আবাসন ঋণের প্রতি আগ্রহ বেড়েছে প্রবাসীদের, জানালেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। ইতিমধ্যেই প্রবাসীরা আমাদের কাছ থেকে ঋণ গ্রহণ শুরু করেছেন। আমাদের গত জুলাই মাসে থেকে এই সেপ্টেম্বর পর্যন্ত আমরা যদি আমাদের যে অর্জন সেটাকে যদি মূল্যায়ন করি গত বছরের তুলনায়, সেখানে গত বছরে যেখানে ছিল 57%, এই বছরে সেটা 73%-এ দাঁড়িয়েছে, অর্থাৎ 16%-এর মতো প্রায় বৃদ্ধি পেয়েছে। তবে সুদের হার আরও কমানোর সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অবশ্য এক্ষেত্রে বাজার যাতে নষ্ট না হয় সেদিকে সরকারকে সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দিচ্ছেন তারা। এক্ষেত্রে হয়তো সুদের হার আরও কিছুটা অ্যাডজাস্টমেন্টের সুযোগ রয়েছে, তবে সরকারি ব্যাংকগুলো কমিয়ে আনার ফলে যেটা প্রভাব বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে পড়ছে সেটা ইতিবাচক হলেও এটা আবার মনে রাখা দরকার যে সরকারি ব্যাংক যেভাবে তার সুদের হার ধার্য করছে সেটা কতটা বাজার ভিত্তিক চিন্তা ভাবনা থেকে করছে। ফ্ল্যাটের উচ্চ নিবন্ধন খরচ কমানো গেলে এ খাত আরও গতিশীল হবে বলে মনে করছে রিহাব। রাস্তা ফুটপাত দখল করে মাছের বাজার, রাস্তাতেই ফেলা হয় মাছের ময়লা আর নোংরা পানি। রাজধানীর কারওয়ান বাজারের মাছ বাজারের সামনের রাস্তার চিত্র এটি। বাজারের এই অবৈধ দখলের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টির পাশাপাশি অসহনীয় দুর্গন্ধের ভোগান্তিতে পড়েন নগরবাসী। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সোনারগাঁও হোটেল থেকে এফডিসি পর্যন্ত রাস্তা এবং দুপাশের ফুটপাত দখল করে চলছে মাছ বিক্রি। মূলত কারওয়ান বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে এই দখলদারি। সিটি কর্পোরেশন পুলিশ এগুলো তো নিষেধ আছে, এগুলো নিষেধ আছে, তবুও আমরা করি পেটের দায়ে একটু সুযোগ দেয় বিদায় করি, বা আমাদের মাজার কমিটির লোকের আছে তারাও আমাদের উঠাইয়া দেয়, আমরা জায়গা আবার বসে। প্রতিদিন ভোর 4টায় বসে বাজার, সকাল 10টা পর্যন্ত চলে বেচাকেনা। ফলে অফিস সময়ে এই রাস্তায় সৃষ্টি হয় অসহনীয় যানজট, ভোগান্তিতে পড়েন নগরবাসী। অনেক দিন ধরেই দেখতেছি এই জিনিসটা আর কি টানা চলে আসতেছে, এবং রাস্তায় এখন এত সকালে কেন জ্যাম হবে? অসুবিধা হয় আমাদের চলাচলে অনেক অসুবিধা হয় এখানে। ব্যবসায়ীরা অনুমতি নিয়েই রাস্তা ও ফুটপাতে বসার দাবি করলেও তা অস্বীকার করছে সিটি কর্পোরেশন। আমরা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক উত্তর ওনার সাথে আলাপ করছি, আমরা 8টার ভিতরে এসব ক্লিয়ার করে দিই, রাস্তা ফুটপাত যা আছে সম্পূর্ণ ক্লিয়ার করে দিই আমরা। মাছের বাজারটি বললেন এটি ডিএনসি প্রতিষ্ঠিত কোনো মার্কেট নয়, এবং এটি শতভাগ অবৈধ একটি মাছের বাজার, যদিও এটি অনেক আগে থেকে এখানে প্রতিষ্ঠিত। অবৈধ এই বাজারের কারণে প্রতিদিনই মূল সড়কের অর্ধেক অংশ জুড়ে তৈরি হয় আবর্জনার স্তূপ। রাস্তার উপরেই ফেলা হয় দুর্গন্ধযুক্ত পানি। এই অবস্থার জন্য সিটি কর্পোরেশনকেই দায়ী করছে ব্যবসায়ী সমিতি। কন্ট্রাক্টর তো সিটি কর্পোরেশনের টেন্ডার দিয়ে দিচ্ছে, কন্ট্রাক্টরে কাজ করবে, কারণ আপনি টাকা নিয়ে নিছেন, কাজ করছেন, অর্ধেক করেন না, ময়লাগুলো এখানে আবর্জনা তৈরি গেছেন, সবারই সমস্যা। সিটি কর্পোরেশন বলছে অবৈধ দখলের কারণেই বেহালে এই রাস্তা। তারা অবৈধভাবে জায়গা দখল করে ব্যবসা করছে, এবং সকাল 8টা 9টা 10টার পরে যদি তার ময়লাটা রাস্তায় ফেলে, এই ময়লাটা তো অপসারণ করার দায়িত্ব, নৈতিক দায়িত্ব, আইনগত দায়িত্ব পুরোটাই তার। সংকট সমাধানে নতুন জায়গা বরাদ্দের মাধ্যমে মৎস্য ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছে উত্তর সিটি কর্পোরেশন।